চিত আমাদের জ্যামিতির উপপাদ্য পড়াতে গেলে যে সমস্ত তথ্যগুলো জানা দরকার হয় তার কিছুটা আগের দিন হয়েছিল। আজকে দ্বিতীয় দিন। একান্তর কোণ অনুরূপ কোণ আমরা পড়েছিলাম। সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা। এই সমান্তরাল সরলরেখা এটা কাকে বলা হয়? কোন সমতলে অবস্থিত, কোন সমতলে অবস্থিত, কোন সমতলে অবস্থিত দুটি সরলরেখা, দুটি সরলরেখা কি হবে? কখনো মিলিত না হলে, কখনোই মিলিত না হলে, মিলিত না হলে কি বলা হবে? সরলরেখা দুটিকে, সরলরেখা দুটিকে বলে সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা। বা এটা বললে হবে কোন সমতলে অবস্থিত, কোন সমতলে অবস্থিত কি দুটি সরলরেখার, দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান থাকলে, দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান থাকলে সরলরেখা দুটিকে বলে, সরলরেখা দুটিকে বলে সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা। কোন সমতলে অবস্থিত দুটি সরলরেখা কখনোই মিলিত না হলে, বা মিলিত না হলে সরলরেখা দুটিকে বলে সমান্তরাল সরলরেখা। অথবা কি লিখলাম? কোন সমতলে অবস্থিত দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান থাকলে সরলরেখা দুটিকে বলে সমান্তরাল সরলরেখা। হ্যাঁ, যেমন এটা আমরা একটা সামান্তরিক আঁকলাম, এবার এখানে পা দিয়ে দিচ্ছি, পায়া দিয়ে দিচ্ছি, তাহলে এটা কি তৈরি হয়ে যাবে? একটা টেবিল তৈরি হলো। এই টেবিলের উপরিভাগটা কি? সমতল। টেবিলের উপরিভাগটা সমতল। এবার যদি এই একটা লাইন টানলাম, আর একটা লাইন যদি এরকম থাকে, এই যে দুটো লাইন, এদের মধ্যে দূরত্ব সবসময় কি আছে? চোখের আন্দাজে সমান আছে। এরা সমান্তরাল সরলরেখা, এরা সমান্তরাল সরলরেখা। রেখা, সরলরেখা হলে মাথায় অ্যারো দিতে হয়, যেটা সরলরেখার দুদিকে অসীম পর্যন্ত বিস্তৃত। তুমি কি করে আঁকবে? তুমি একটা খাতার মধ্যে স্কেল বসিয়ে স্কেলের দুদিক থেকে দুটো লাইন টেনে দেবে, সমান্তরাল সরলরেখা হয়ে যাবে। একটা বিবৃতি মুখস্থ করব। বিবৃতি, বিবৃতিটা কি? দুটি সমান্তরাল সরলরেখাকে, দুটি সমান্তরাল সরলরেখাকে, দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করবে, অপর একটি সরলরেখা ছেদ করবে, সরলরেখা ছেদ করবে। দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে নাম্বার 1 উৎপন্ন একান্তর কোণগুলির মান সমান, একান্তর কোণগুলির মান সমান। 2 নম্বর উৎপন্ন অনুরূপ কোণগুলির মান সমান, অনুরূপ
কোণ কয়কার মধ্যন্য অনুরূপ কোণগুলির মান সমান। 3 নম্বর, ভেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত 180 ডিগ্রি। ব্যাপারটা কিরকম? এই একটা সরল রেখা, তার সঙ্গে সমান্তরাল করে আরেকটা সরল রেখা, এই দুটো সমান্তরাল সরল রেখা চোখের আগে দেখে মনে হচ্ছে তাই। এই দুটো সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করে, ধরো এটা ছেদক, এটা ছেদ করলে ধরো এই সরল রেখাটা হচ্ছে এবি আর এটা সিডি, দুটো সরল রেখাকে অপর একটা সরল ছেদ করে জি এবং এইচ বিন্দুতে। ধরি এবি এই সরল রেখাটা সমান্তরাল সিডি সরল রেখা, উপরে অ্যারো মানে সরল রেখা, উপরে অ্যারোটা ধরি এবি সরল রেখা সমান্তরাল সিডি সরল রেখা, ইএফ ভেদক, ইএফ ভেদক ইএফ কি করেছে? এবি কে জি বিন্দুতে এবং সিডি কে এইচ বিন্দুতে ছেদ করেছে। আমরা কি পড়লাম একটু আগে, যে দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে উৎপন্ন একান্তর কোণগুলির মান সমান, উৎপন্ন অনুরূপ কোণগুলির মান সমান এবং ভেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। দেখো তো, এই যে কোণটা আছে, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ দেখতে কেমন? এই কোণটা আর এই কোণটা দেখতে কেমন? জেড আকৃতির কোণ, একান্তর কোণ। পাশের চিত্রে কি হবে? কোণ এ জি এইচ সমান একান্তর কোণ জি এইচ বি, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, জেড আকৃতির কোণ, একান্তর কোণ সমান্তরাল সরল রেখা ছেদ করে এটা হবে। 2 নম্বর, এটা 1 নম্বর হলো। 2 নম্বর হচ্ছে কোণ ডি জি এইচ সমান অনুরূপ ডি এইচ এফ। অনুরূপ কোণ মানে এই যে কোণটা আছে, এই কোণটার সঙ্গে এই কোণটা কি অনুরূপ কোণ, এফ আকৃতির কোণ। এফ আকৃতির কোণ হলে অনুরূপ কোণ হয়, এটা সমান হবে। 3 নম্বর, ভেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 180। 3 নম্বর হচ্ছে কোণ বি জি এইচ প্লাস কোণ জি এইচ বি সমান 180 ডিগ্রি। কোণ বিজিএইচ প্লাস জিএইচডি, বিজিএইচ মানে এই কোণটা আর জিএইচডি মানে এটা, এই দুটো কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। এটা লেখা হয়েছে ভেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। আমরা এই বিবৃতিটা কি করলাম? দুটি সমান্তরাল সরল রেখাকে এখানে সমান্তরাল সরল রেখা না হয়ে যদি সরল রেখাংশ থাকতো তাহলে একই ঘটনা হতো, সরল রেখাংশ থাকলেও একই কথা হতো। দুটি সমান্তরাল সরল রেখাংশকে
অপর একটি সরল রেখাংশ ছেদ করলে উৎপন্ন কি হবে, একান্তর কোণগুলি সমান, অনুরূপ কোণগুলি সমান, এগুলো সব হবে। এবার উল্টো কথা, উল্টো কথাটা কি, দুটি সরল রেখাংশকে বা সরল রেখাকে, সরল রেখাংশ থাকলে হবে, সরল রেখা থাকলে হবে, দুটি সরল রেখাংশকে বা সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে, অপর একটি সরল রেখা ছেদ করলে যদি এক জোড়া একান্তর কোণ সমান হয়, একান্তর কোণ কয়কার মধ্যন্ন, এক জোড়া একান্তর কোণ সমান হয়, তবে সরল রেখাংশ দুটি হবে সমান্তরাল। দুটি সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে, দুটি সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে যদি এক জোড়া একান্তর কোণ সমান হয়, তবে সরল রেখাংশ দুটি হবে সমান্তরাল। দেখো যদি এইরকম থাকে, এটা এরকম আছে, এখানে দুটো সরল রেখাংশ, এটা মনে করো ভেদক আছে, ভেদক, এই কোণটা যদি মনে করো মাপা হয় হয়তো 60 ডিগ্রি পাওয়া যাবে, এই কোণটাকে 60 ডিগ্রি হবে না, এই কোণটা কম করে ওই তোমার গিয়ে 85 ডিগ্রি 85 ডিগ্রি ধরে হয়ে গেল, তাহলে একান্তর কোণ সমান নয়। দেখো এটার সঙ্গে এটা সমান্তরাল নয়, সরল রেখাংশ সমান্তরাল নয়, কিন্তু যদি এইরকম হতো, সমান্তরাল দুটি সরল রেখা টানলাম, এটা ভেদক, এখানে মনে করো এ বি, এটা সিডি, ই এফ ভেদক আছে, যদি এই কোণটা আর এই কোণটা কি হয়, সমান হয়, এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা থিটা হবে, যদি এটা যদি 60 হয়, এটা 60 হবে, এটা 50 হবে, এটা 50 হবে, তাহলে এই লাইনটা আর এই লাইনটা কি হবে, সমান্তরাল হবে। যদি কোণ, যদি কোণ এ, এটা জি নাম দিলে, কোণ এ জি এইচ, কোণ এ জি এইচ সমান একান্তর কোণ জি এইচ ডি হয়, যদি কোণ এ জি এইচ সমান একান্তর কোণ জি এইচ ডি হয়, তবে কি হবে, এ বি সমান্তরাল সিডি হবে। যদি এই একান্তর কোণ সমান হয়ে যায়, এই একান্তর কোণ সমান হলে এটা সমান্তরাল হয়ে যাবে, এ বি আর সিডি সমান্তরাল হয়ে যাবে। এর মাথায় দাগ দিতে পারি সরল রেখাংশ বোঝানোর জন্য, মানে এ বি আর সিডি সরল রেখাংশ সমান্তরাল কখন হবে, যদি এক জোড়া একান্তর কোণ সমান হয়। ঠিক আছে, আবার কি হবে, তোমার দুটি সরল রেখাংশকে, দুটি সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে, অপর একটি সরল রেখাংশ ছেদ করলে, সরল রেখাংশ ছেদ করলে যদি এক জোড়া অনুরূপ কোণ সমান হয়, অনুরূপ কোণ, এক জোড়া অনুরূপ কোণ কয়কার মধ্যন্ন কোণ সমান হয়,
এক জোড়া অনুরূপ কোণ সমান হয় তবে সরল রেখাংশ দুটি হবে সমান্তরাল। সরল রেখাংশ দুটি হবে সমান্তরাল। সমান্তরাল কি বললাম? দুটি সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে যদি এক জোড়া অনুরূপ কোণ সমান হয় তবে সরল রেখাংশ দুটি হবে সমান্তরাল। দেখো এই যে ছবিটা করেছি, এই কোণটা, এই যে কোণটা আছে, এই কোণটা, এই কোণটা আর এই কোণটা কি কোণ? অনুরূপ কোণ। তো অনুরূপ কোণ। এই কোণটা যদি মনে করো 95 ডিগ্রি হয়, এই কোণটা কি তাই হবে? এটা কম করে 120 ডিগ্রি হয়ে যাবে, মানে আর অনেকটাই বড় আছে, এটার থেকে এই কোণটা অনেকটাই বড়। দেখো এটার সঙ্গে এটা কি নেই? সমান্তরাল নেই, সমান্তরাল নেই। তো কিন্তু এইখানটায় দেখো এই কোণটা যা হবে, এই কোণটা যা হবে, এই কোণটা ঠিক এই মাপেরই আছে। এই অনুরূপ কোণ দুটো কি আছে? সমান। অনুরূপ কোণ সমান হওয়ার জন্য এই এবি আর সিডি কি হবে? সমান্তরাল হবে। অনুরূপ কোণ সমান হলে এবি আর সিডি সমান্তরাল হবে। এবিসি সরল রেখাংশ দুটি সমান্তরাল হবে। এখানে কি যদি কি হয়, কোণ বিজিএইচ সমান অনুরূপ ডিএইচএফ হয়, অনুরূপ কোণ সমান হয়, তবে কি হবে? এবি সরল রেখাংশ সমান্তরাল সিডি সরল রেখাংশ হবে। এটাতে হয়নি কিন্তু এটাতে হবে, কারণ এখানে এবি আর সিডি, এখানে এই দুটো সরল রেখাংশ যদি এর নাম দিই এবি, এটা সিডি, এরা কিন্তু সমান্তরাল নয়, যার জন্য একান্তর কোণগুলো সমান নয়, অনুরূপ কোণগুলো সমান নয়। যদি একান্তর কোণ অনুরূপ কোণ সমান হয় তখন সমান্তরাল হয়ে যাবে। আরেকটা বিবৃতি আছে, দুটি সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে, অপর একটি সরল রেখাংশ ছেদ করলে, দুটি সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে যদি ভেদকের একই পাশে অবস্থিত, ভেদকের একই পার্শ্বে অবস্থিত কি হবে? অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি, অন্তস্থ কোণ কয়কার মধ্যাহ্ন, অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয় তবে সরল রেখাংশ দুটি হবে সমান্তরাল। তবে সরল রেখাংশ দুটি হয় সমান্তরাল। ব্যাপারটা কিরকম হলো? এই একটি সরল রেখাংশ আর এই একটা সরল রেখাংশ, এটার নাম দিলাম এবি, এটা সিডি। এই দুটি সরল রেখাংশকে ইএফ সরল রেখাংশটা ছেদ করলো কোথায়? জি এবং এইচ বিন্দুতে। জি আর এইচ বিন্দু ছেদ করার ফলে দেখো এই যে কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ কি? ভেদকের একই পাশে অবস্থিত দুটো অন্তস্থ কোণ। যদি কি হয়, কোণ
DGH প্লাস কোণ GHD সমান 180 ডিগ্রি হয়, তবে কি হবে? AB সরলরেখাংশ সমান্তরাল CD সরলরেখাংশ হবে। এই উপরেরটা নিচেটা সমান্তরাল হয়ে যাবে। যদি এই অন্তঃস্থ কোণ দুটোর সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে কি হবে? উপরে আর নিচে দুটো কি হবে? সমান্তরাল। এরকম হলেও হবে। যদি মনে করো এই কোণটা হতো, এই কোণটার নাম কি? AGH, কোণ AGH প্লাস এই কোণটার নাম কি? GHC, কোণ GHC সমান 180 ডিগ্রি হয়, তবে AB সরলরেখাংশ সমান্তরাল CD সরলরেখাংশ হবে। বুঝা গেছে? কথা চলো বিবৃতি পড়ছি আর কটা, এগুলা সব উপপাদ্য করতে গেলে লাগবে। যদি একটি ত্রিভুজের কি হয়? দুটি বাহু সমান হয়, দুটি বাহু সমান হয়। যদি একটি ত্রিভুজের দুটি বাহু সমান হয়, তবে সমান বাহুর বিপরীত কোণ কয়কার মূর্ধন্য, সমান বাহুর বিপরীত কোণ কি হবে? সমান হবে। যদি একটি ত্রিভুজের দুটি বাহু সমান হয়, তবে সমান বাহুর বিপরীত কোণ সমান হবে। ব্যাপারটা এরকম, মনে করো এরকম একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার এই বাহুটা আর এই বাহুটা কি দেখে মনে হচ্ছে? সমান। যদি ত্রিভুজ ABC এর ত্রিভুজ ABC এর কি হয়? AB বাহু সমান AC বাহু হয়, দুটি বাহু সমান হয়, সমান বাহুর বিপরীত কোণ সমান। এই যে AB বাহুটা আছে, বিপরীত দিকের কোণ মানে সামনের কোণ, এই কোণটা হবে না? AB বাহুটার সামনে এই কোণটা আছে, তাহলে কোণ ACB সমান AB বাহুর সঙ্গে AC বাহু সমান, তাহলে এই AC বাহুর সামনে কি কোণ? এটা আছে, কোণ ABC হবে। এটা বলেছে একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণ সমান। আরেকটা বিবৃতি পড়ব। উপপাদ্য শিখতে গেলে এই কথাগুলো জানতেই হবে। একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে, দুটি কোণ কয়কার মূর্ধন্য, একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে কি হবে? সমান কোণের বিপরীত বাহু সমান হয়, একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে সমান কোণের বিপরীত বাহু সমান হয়। ব্যাপারটা এরকম একটা ত্রিভুজ বানালাম। দেখো এই কোণটার সঙ্গে ধরো এই কোণটা সমান আছে। যদি ABC ত্রিভুজটার ক্ষেত্রে কি আছে? যদি ত্রিভুজ ABC এর কোণ ACB সমান কোণ ABC হয়, কোণ ACB এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়। একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে সমান কোণের বিপরীত বাহু সমান। তাহলে এই যে কোণটা আছে, এই কোণটার বিপরীত বাহু কাকে বলবো? এই বাহুটাকে বলবো না? এই কোণটার সামনে বাহু যেটা, তাহলে AB বাহু সমান কি হবে? এবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান,
এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তো তাহলে তার বিপরীত বাহু এসি, বিপরীত মানে সামনে, এসি বাহু, এটাই তো লেখা হবে। একটি ত্রিভুজের দুটি বাহু সমান থাকলে সমান বাহুর বিপরীত কোণ সমান, আর উল্টোটাও হবে, একটি ত্রিভুজের দুটি কোণ সমান থাকলে সমান কোণের বিপরীত বাহু সমান। জ্যামিতির উপপাদ্য পড়াতে গেলে মানে পড়তে গেলে আমাদের দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত কতগুলো পড়তে হবে, মানে কি কি শর্তে দুটি ত্রিভুজ সর্বসম হয়, কি কি শর্তে দুটি ত্রিভুজ সর্বসম হয়, দুটি ত্রিভুজ সর্বসম, সর্বসম মানে সব দিক থেকে সমান, সব দিক, সর্বসমটা কি, সব দিক থেকে সমান হবে। কি শর্তে দুটি ত্রিভুজ সর্বসম হবে, কি কি শর্তে দুটি ত্রিভুজ সর্বসম হয়? সর্বসম মানে সব দিক থেকে সমান, সব দিক থেকে সমান মানে কি, প্রথম ত্রিভুজের ভেতরে যতটা জায়গা থাকবে দ্বিতীয় ত্রিভুজের ভেতরে ততটা জায়গা থাকবে, মানে ক্ষেত্রফল সমান হবে। প্রথম ত্রিভুজের কোণগুলোর মান যা হবে দ্বিতীয় ত্রিভুজের কোণগুলোর মান তাই হবে। প্রথম ত্রিভুজের বাহু তিনটার দৈর্ঘ্য যা হবে দ্বিতীয় ত্রিভুজের বাহু তিনটার দৈর্ঘ্য তাই হবে, সব মিলে যাবে, সর্বসম। এবার কি শর্তে দুটি ত্রিভুজ সর্বসম হয়? এটা হচ্ছে এস 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 সূত্র। এস 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 সূত্র হচ্ছে, এটা 1 নম্বর, যদি প্রথম ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সঙ্গে, বাহু তিনটির দৈর্ঘ্যের সঙ্গে, প্রথম ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সঙ্গে কি হয়, দ্বিতীয় ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য সমান হয়। যদি প্রথম ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য সমান হয় তবে ত্রিভুজ দুটি হবে সর্বসম। ত্রিভুজ দুটি হবে সর্বসম। সর্বসম মানে সব দিক থেকে সমান। যদি প্রথম ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য সমান হয়, তুমি একটা ত্রিভুজ আঁকবে, তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধচিত্র, এটার নাম দিলাম ABC। এই ত্রিভুজটা যেমনটি দেখতে তারই আর একটা ত্রিভুজ এখানে আঁকবো, যমজ, একই রকম দেখতে হবে, হুবহু একরকম, এটার নাম দেবো আলাদা, DEF। যদি দেখা যায় এই A কোণের বিপরীত বাহুটার দৈর্ঘ্য ছোট হাতের, এখানে D কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ছোট হাতের, B কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ছোট হাতের B, E কোণের বিপরীত বাহু ছোট হাতের B, C কোণের বিপরীত বাহু ছোট হাতের C, F কোণের বিপরীত বাহুটা C, তাহলে পরে কি হবে, এই দুটো ত্রিভুজ কি হবে, সর্বসম। সর্বসম, প্রথম ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য সমান হবে, ত্রিভুজ দুটি হবে সর্বসম। এবার হচ্ছে SAS সূত্র, বাহু কোণ বাহু সূত্র। এই যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায়, ত্রিভুজের মধ্যে দেখা যায় কি দেখা যায়, প্রথম ত্রিভুজের দুটি বাহু, ও বাহু দুটির মধ্যবর্তী কোণের সঙ্গে, যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায় প্রথম ত্রিভুজের দুটি বাহু ও বাহু দুটির মধ্যবর্তী কোণের সঙ্গে
কোণের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের দুটি বাহু ও বাহু দুটির মধ্যবর্তী কোণ কয়কার মধ্যবর্তী কোণ সমান রয়েছে, তবে ত্রিভুজ দুটি হবে সর্বসম। সর্বসম মানে সব দিক থেকে সমান। ব্যাপারটা কি হলো, যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায় প্রথম ত্রিভুজের দুটি বাহু ও বাহু দুটির মধ্যবর্তী কোণ, এরকম একটা ত্রিভুজ বানালাম, নাম দিলাম এবিসি। এই ত্রিভুজটা যেমন দেখতে তারই আদলে আরেকটা ত্রিভুজ বানাবো। এটার নাম দেবো কি ডিইএফ। এই যে দুটো ত্রিভুজ করলাম, দেখো এ কোণের বিপরীত বাহুটা মনে করো ছোট হাতের, বি কোণের বিপরীত বাহু ছোট হাতের বি, ঠিক আছে। আর এই দুটো বাহুর মাঝখানে যে কোণটা আছে সেই কোণটাকে আমি কি করলাম, থিটা মনে করি। থিটা শূন্য লিখে পেটটা কেটে দাও, থিটা। আবার ডান দিকে যে ত্রিভুজটা আছে, এই ডান দিকের ত্রিভুজের ডি কোণের বিপরীত বাহুটা ছোট হাতের এ, ই কোণের বিপরীত বাহু ছোট হাতের বি, আর এই কোণটা কত, থিটা। তার মানে কি দুটো বাহু আর বাহু দুটির মধ্যবর্তী কোণ, দ্বিতীয় ত্রিভুজটার দুটো বাহু দুটির মধ্যবর্তী কোণ সমান হলো। তাহলে কি হবে, এই দুটো ত্রিভুজ হবে সর্বসম। অল্প বুঝেছি, খাতায় লেখো। দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার 3 নম্বর শর্ত, যেটাকে আমরা বলি 3 নম্বর শর্তটার নাম হচ্ছে এএএস সূত্র। এএএস, যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায়, দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায়, মধ্যে কি হবে, দেখা যায়, কি দেখা যাবে, যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায়, প্রথম ত্রিভুজের দুটি কোণ কয়কার মূর্ধন্য, প্রথম ত্রিভুজের দুটি কোণ এবং একটি বাহুর সঙ্গে প্রথম ত্রিভুজের দুটি কোণ ও একটি বাহুর সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের দুটি কোণ কয়কার মূর্ধন্য, দুটি কোণ ও অনুরূপ একটি বাহু সমান রয়েছে, তবে ত্রিভুজ দুটি হবে সর্বসম। কি লিখলাম, যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায় প্রথম ত্রিভুজের দুটি কোণ এবং একটি বাহুর সঙ্গে, এই একটা ত্রিভুজ আছে, নাম দিলাম এবিসি। এই ত্রিভুজের এই কোণটা মনে করো আলফা, এই কোণটা হলো বিটা, এটা আলফা কোণ, এটা বিটা কোণ, দুটো কোণ। আর একটা বাহু মানে আলফা কোণের বিপরীত বাহুটা মনে করো ছোট হাতের বি, এর যমজ আর একটা ত্রিভুজ, যমজ। কি লিখলাম, যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায় প্রথম ত্রিভুজের দুটি কোণ ও একটি বাহুর সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের দুটি কোণ এবং অনুরূপ একটি বাহু সমান রয়েছে,
তবে ত্রিভুজ দুটি হবে সর্বসম। এবিসি একটা ত্রিভুজ আঁকলাম, এর এ কোণটা মনে করো আলফা আর এই সি কোণটা মনে করো বিটা, দুটো কোণ আছে। এই বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ছোট হাতের বি। যদি আরেকটা ত্রিভুজ এরকম জমজ এরকম থাকে, এরকম ত্রিভুজটা, তো এটা মনে করো ডিইএফ, ডিইএফ, এই কোণটা কত, এটা আলফা, এই কোণটা কত, এটা বিটা, আর আলফা কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ছোট হাতের বি। তাহলে পরে কি হবে, এই দুটো ত্রিভুজ হবে সর্বসম, সব দিক থেকে সমান। দুটো কোণ আর দুটো কোণ আর একটা বাহু, সেই বাহুটা কেমন হবে, অনুরূপ বাহু। সমান কোণের বিপরীত বাহুকে অনুরূপ বাহু বলে। সমান কোণের বিপরীত বাহুকে অনুরূপ বাহু বলা হয়। সমান কোণের বিপরীত বাহুকে বলে অনুরূপ বাহু। আচ্ছা, আরেকটা আছে 4 নম্বর, লাস্ট 4 নম্বর হচ্ছে আর এইচ এস সূত্র। স্যার আর এইচ এস, আর হচ্ছে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস সাইড ফর্মুলা। যদি দুটি সমকোণী ত্রিভুজ দেখা যায়, যদি দুটি সমকোণী কয়কার মধ্যম নয় দীর্ঘ সমকোণী ত্রিভুজের মধ্যে দেখা যায়, যদি দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে দেখা যায়, সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। যদি দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে দেখা যায়, তাদের অতিভুজের দৈর্ঘ্য সমান। অতিভুজের দৈর্ঘ্য সমান। অতিভুজ মানে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু। অতিভুজ মানে 90 ডিগ্রি কোণের সামনের বাহুটা। অতিভুজের দৈর্ঘ্য সমান এবং সমকোণ সংলগ্ন একটি করে বাহু সমান, তবে সমকোণী ত্রিভুজ দুটি হবে সর্বসম। সমকোণী ত্রিভুজ দুটি হবে সর্বসম। যদি দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে দেখা যায়, তাকাবে এই একটা সমকোণী ত্রিভুজ আছে, নাম দিলাম এ বি সি। আরেকটা এরই মতো দেখতে যমজ, এটার নাম দিলাম ডিইএফ। এই দুটো সমকোণী ত্রিভুজ যদি দেখা যায়, তাদের অতিভুজের দৈর্ঘ্য সমান। এই যে এসি বাহুটা আছে, এই বাহুটার দৈর্ঘ্য মনে করো ছোট হাতের এইচ। এই বাহুটা মানে কি, এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু। এখানে 90 ডিগ্রি কোণ, এটা এর বিপরীত বাহু, এটার দৈর্ঘ্য এইচ। সমকোণ সংলগ্ন একটি করে বাহু সমান। এই যে এবি বাহুটা আছে, এই বাহুটা কি, এই বাহুটা হচ্ছে সমকোণ সংলগ্ন একটি বাহু। এই বাহুটার দৈর্ঘ্য মনে করো ছোট হাতের সি। এখানে কি, এই ডিই বাহুটা কি, সমকোণ সংলগ্ন একটি বাহু, এবার সি। তাহলে পরে এই দুটো ত্রিভুজ কি হবে, সর্বসম হয়ে যাবে। অতিভুজের দৈর্ঘ্য সমান হবে, আর সমকোণ লাগোয়া 90 ডিগ্রি কোণ লাগোয়া একটি করে বাহু সমান, তাহলে ত্রিভুজ দুটি কি হবে, সর্বসম। এবার সমকোণ ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণের মান একটি কোণের কয়কার মধ্যম নয়কার, একটি কোণের মান 90 ডিগ্রি
তাকে বলে সমকোণী ত্রিভুজ। তাকে বলে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে বলে সমকোণী ত্রিভুজ। আর অতিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজের কোন সমকোণী ত্রিভুজের কোন সমকোণী ত্রিভুজের কোন সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। কোন সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ। যেমন এই বাহুটাকে কি বলবো আমরা? এই ডিএফ বাহুটাকে কি বলবো? এটা হচ্ছে অতিভুজ। 90 ডিগ্রি কোণের সামনের বাহু। এই এসি বাহুটাকে কি বলবো? অতিভুজ। এটা অতিভুজ। এবার আমরা পড়ি দুটি ত্রিভুজ সর্বসম হলে কি কি বলা যাবে? দুটি ত্রিভুজ সর্বসম হলে দুটি ত্রিভুজ সর্বসম হলে কি কি পাওয়া যায়? এটা প্রশ্ন। উত্তর হচ্ছে দুটি ত্রিভুজ সর্বসম হলে দুটি ত্রিভুজ সর্বসম হলে 1 নম্বর কি হবে? প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল মানে প্রথম ত্রিভুজের ভেতরে যত জায়গা আছে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল সমান দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল। দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল। প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল সমান দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল। নাম্বার 2, ত্রিভুজ দুটির কি হবে? সমান বাহুর বিপরীত কোণ অয়কার মূর্ধন্য সমান হয়। দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। আরেকটা জিনিস হবে ত্রিভুজ দুটির কি হবে? সমান কোণের বিপরীত বাহু সমান হয়। ত্রিভুজ দুটির সমান কোণের বিপরীত বাহু সমান হয়। আমাদের উপপাদ্য পড়াতে গেলে যে জিনিসগুলো লাগবে সেটা মোটামুটি হয়ে গেছে। এবার এটার সঙ্গে যেটা লাগবে, আমরা প্রথমে আমাদের সামান্তরিক উপপাদ্য পড়তে হবে। সামান্তরিক কাকে বলে জানা আছে কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে বলে সামান্তরিক। মুখস্থ করব, সামান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে বলে সামান্তরিক। একটা স্কেল বসিয়ে উপর দিক দিয়ে দাগ টানবে, আগা পিছে করে আরেকটা দাগ সমান মাপের আগা পিছা করে স্কেলটা বসিয়ে রাখবে, উপর দিক দিয়ে একটা নিচের দিকে আগা পিছা করে, ঠিক আছে? সমান, দুটো চোখের আগা সমান মাপের। এটার সঙ্গে এটা কি সমান্তরাল দেখে মনে হচ্ছে না? এবার এদিকে জুড়ে দেবো, এটা জুড়ে দেবো, এইটা হয়ে যাবে কি সামান্তরিক।
নাম দিলাম এ বি সি ডি। এই যে এটা একটা সমান্তরাল, কেন বিপরীত বাহুগুলি সমান্তরাল। এই বিসি বাহুর সঙ্গে এডি বাহুটা সমান্তরাল আছে, এবি বাহুর সঙ্গে সিডি বাহুটা সমান্তরাল আছে। আমি এটা একটা কি বানালাম, চতুর্ভুজ এ বি সি ডি, চারটি সরল রেখাংশ দ্বারা বদ্ধচিত্র চতুর্ভুজ। এবার দেখো এই যে বিন্দুটা আছে আর এই বিন্দুটা, এটা কি দুটি বিপরীত কৌণিক বিন্দু, দুটি বিপরীত কৌণিক বিন্দু যোগ করলে এই যে রেখাংশটা হলো, এটার নাম হচ্ছে কর্ণ, চতুর্ভুজের কর্ণ। চতুর্ভুজের কর্ণ কাকে বলবো আমরা, কোন চতুর্ভুজের কোন চতুর্ভুজের কোন চতুর্ভুজের দুটি বিপরীত কৌণিক বিন্দুর বিপরীত কৌণিক বিন্দু কয় ওকার মধ্যন্বয় হসি ক, কোন চতুর্ভুজের দুটি বিপরীত কৌণিক বিন্দুর সংযোজক সরলরেখাংশকে বলে চতুর্ভুজের কর্ণ। চতুর্ভুজের কর্ণ ক মধ্যন্বয় রে। কোন চতুর্ভুজের দুটি বিপরীত কৌণিক বিন্দুর সংযোজক সরলরেখাংশকে বলে চতুর্ভুজের কর্ণ। তাহলে এ বি সি ডি চতুর্ভুজের কি হবে, এ বি সি ডি চতুর্ভুজের বা দুটোই হস্যকার, চতুর্ভুজের এ সি সরল রেখাংশটি হলো একটি কর্ণ। একটা চতুর্ভুজের ক্ষেত্রে দুটো কর্ণ আছে, একটি চতুর্ভুজের দুটো কর্ণ, যেমন এসি কর্ণ হলো, আর বিডিটাও কি হবে, আরেকটা কর্ণ হবে। একটি চতুর্ভুজের দুটি কর্ণ আছে। তাকাবে, এটা আমি কি আঁকছি, একটা লাইন আঁকলাম, যে লাইনটার ডান দিক বাঁ দিকে বাড়তে পারে, এটার নাম হচ্ছে সরল রেখা। সরল রেখা, এই সরল রেখার মধ্যে এখানটা বিন্দু নিলাম, এটা মনে করো পি বিন্দু, এখানে আরেকটা বিন্দু নিলাম কিউ বিন্দু। তাহলে এই পি কিউ যে দৈর্ঘ্যটা হলো, এই পি কিউটা হলো সরল রেখাংশ। সরল রেখাংশ গোটাটা হচ্ছে সরল রেখা, আর এদের মধ্যে দুটো বিন্দুর মধ্যে দূরত্বটা কি, সরল রেখাংশ। আরেকটা জিনিস আমরা করে নিচ্ছি, যদি এটার নাম দিই এ বি, তাহলে এ বিটা সরল রেখা হবে। হ্যাঁ, এই চিত্রে এ বি হলো সরল রেখা, এ বি হলো সরল রেখা, আর পি কিউ হলো সরল রেখাংশ। সরল রেখাংশ। আয়তক্ষেত্র কাকে বলে, যে সামান্তরিকের একটি কোণ, যে সামান্তরিকের একটি কোণ, যে সামান্তরিকের একটি কোণ কয়কার মধ্যন্ন, যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি, তাকে বলে আয়তক্ষেত্র। যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি, তাকে বলে আয়তক্ষেত্র। মানে এইরকম ছবিটা, এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, এই কোণটা যদি দেখি তখন 90 ডিগ্রি দেখে আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের আরেকটা সংজ্ঞা আছে, কি যে চতুর্ভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, যে চতুর্ভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, কর্ণ ক মধ্যন্বয়, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, তাকে বলে কি বলে, আয়তক্ষেত্র। এই পড়াগুলো সব পড়বে, আগের দিনেরটা আজকেরটা, এটার উপর পড়ার পরে পরের দিন থেকে আমরা উপপাদ্য শুরু করব।
এগুলা মুখস্থ না থাকলে উপপাদ্য পড়া হয়ে যাবে না।